অনেক ছেলেই বউ মা হতে চললে তাকে মা সুলভ সম্মানের আসনে বসিয়ে দেয়, তার জন্য প্রেমিকার মতো আবেগটা আর থাকে না। ইন্টারকোর্স বন্ধ হওয়াটাও ইফেক্ট ফেলে এখানে। তখন ছেলেরা কি করে, তারা অন্য কারো মাঝে তার প্রেমিকার খোঁজ করে বেড়ায়। আমি নাইলার কথা শুনে তার সাথে রেগে গেলাম। তুই আর কখন আমার সামনে এসব কথা বলবি না। নাইলা উঠে চলে যাওয়ার সময় বলল, তোকে হার্ট করার জন্য সরি, কিন্তু এটাই ফ্যাক্ট। তুই নিজে একটু চোখ কান খোলা রাখ, সব জানতে পারবি। আবির ঘরে এলে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো আবির, আজকে আমাকে সত্যিটা বলবে। তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি প্রেগনেন্ট হয়ে কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আবির আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, না, এমন কেন বলছো? তাহলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কেন আমার সাথে একটু ভালো মতো কথা বলছো না? আমাকে কি আর পছন্দ না তোমার? তাহলে বলো, আমি চলে যাই। এসব অবহেলা আর আমি নিতে পারছি না। আমি খুব চেষ্টা করেছিলাম কান্না না করার, পারলাম না। আমার সবটুকু ক্ষোভ চোখের পানি হয়ে ঝরতে লাগলো। আবির আমাকে জড়িয়ে ধরলো, বলল, তোমাকে নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্রমিস আর এমনটা হবে না। পরদিন আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো। এ সময় সাধারণত বাসায় কেউ আসে না। আমি দরজা খুললাম দুশ্চিন্তা নিয়ে, আর খুলে ভীষণ অবাক হয়ে গেলাম। মা দাঁড়িয়ে আছেন। মাকে আমি 6 বছর ধরে দেখিনি, শুধু ফোনে কথা বলেছি। বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে ফোনে কল দিতেন মা। মা আমার নতুন বাড়ির ঠিকানা জানতেন না। আবির নতুন চাকরি পাবার পর আগের বাড়িটা চেঞ্জ করেছি। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়ির ঠিকানা কই পেলে মা? মা বলল, বলছি, তার আগে তোর বাবাকে একটা কল দে। বেচারি নিচে দাঁড়িয়ে আছে, লজ্জায় উপরে আসতে পারছে না। আমার তখন চিৎকার করে কান্না করা বাকি ছিল শুধু। উপরওয়ালা আমার জন্য এত সুখ লিখে রেখেছেন, কখনো ভাবতেও পারিনি। জীবনে আমি যা চেয়েছিলাম তার সবটুকুই পেয়েছি। আব্বা আম্মার কাছ থেকেই শুনলাম। আবির আগের দিন তাদের বাসায় গিয়েছিল, তাদের সবকিছু বলেছে, আমার প্রেগনেন্সির ব্যাপারটাও। হাত জোর করে মাফ চেয়েছে। বাবার মন গলানো খুব একটা সহজ কাজ নয়, সেই কঠিন কাজটাই আবির করে ফেলেছে। আবির বাড়ি ফিরলে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। ও যত করে বলতে লাগলো, প্লিজ আমাকে ছাড়ো, জামা কাপড়টা অন্তত ছাড়তে দাও, আমি তাও শুনলাম না। আমি ওকে এভাবেই জড়িয়ে ধরে সারা রাত কাটিয়ে দিব, সারা জীবন কাটিয়ে দিব। এত কিছুর পর আমি ভেবেছিলাম আমাদের আর কিছু পার বাকি নেই, কিন্তু ভুল ছিলাম আমি। সেদিন আবিরের ছুটি ছিল, বাসাতেই ছিল সে। হঠাৎ একটা ফোন এলো। ফোনে কথা বলার পর আবির অনেকক্ষণ চুপচাপ বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আবির বলল, তোমাকে আমার এক চাচার কথা বলেছিলাম না, বিরাট বড় লোক, কোটি টাকার মালিক, কিন্তু তার টাকা পয়সা কাউকে দিতে চান না। আমি বললাম, হ্যাঁ। বাবার খালাতো ভাই নাকি জানো? উনি তো গ্রামে থাকতেন। হ্যাঁ, গতকাল উনি মারা গেছেন। ও, আমি বুঝতে পারিনি। উনি ওনার সব সম্পত্তি আমার নামে উইল করে গেছেন। সম্পত্তি কম বেশি 63 কোটি টাকার। আমি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বললাম, কি বলো আবির, তুমি ঠিক বলছো? আবির বলল, হ্যাঁ সত্যি। আমি আবিরের দিকে তাকালাম। চাচার মৃত্যুতে দুঃখ অথবা এত বড় সম্পত্তি হঠাৎ পেয়ে যাবার আনন্দ, যে কোনো একটা অনুভূতি দেখতে চেয়েছিলাম তার মুখে, অথচ তার মুখে এইসব অনুভূতির একটাও দেখলাম না। বরং তার মুখে ছিল ভয়, প্রচন্ড ভয়। ভয়ে আতঙ্কে তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আবির, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আবির কিছু বলল না, চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লো। সারাদিন আর বিছানা থেকে উঠলো না। আমি রাতে রুমে শুতে যাবার সময় অবাক হয়ে গেলাম। আবির বিছানার পাশে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আমার দিকে। ফিসফিস করে বলল, হ্যাঁ না, তোমার যখন একবার বেবি এসেছে, তার মানে আমরা কেউ ইনফার্টাইল না, তাই না? আমরা ইচ্ছে করলে আরো বেবি নিতে পারবো, তাই না? আমি অবাক হয়ে বললাম, কি বলো এসব, তুমি ঠিক আছো? আবির বলল, চলো আমরা অ্যাবর্শন করে নেই, এই বেবি আমাদের লাগবে না। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি বলছে আবির? আমি বুঝতে পারিনি। আবার জিজ্ঞেস করলাম, কি বললে তুমি? কিছু না, চলো ঘুমাই। আবির বিছানায় শুয়ে পড়লো, একটা কথাও বললো না। আর আমিও শুয়ে পড়লাম, শুয়েই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো মাঝরাতে। আমার পেটের উপর কি যেন চেপে রয়েছে। চেয়ে দেখি আবির। ও আমার পেটে কান পেতে কিছু শোনার চেষ্টা করছে। চোখ দুটো আতঙ্কে বড় বড়। আমি চিৎকার করে উঠলাম, ভয় পেয়েছিলাম প্রচন্ড। আবির লাফিয়ে উঠে বলল, ভয় পেও না, ভয় পেও না, একদম কিছু হয়নি। বলেই এক গ্লাস পানি এগিয়ে দিল আমায়, দিয়ে বলল, পানি খেয়ে শুয়ে পড়ো। বলেই আবির অন্য পাশ ফিরে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। সারা রাত উঠলো না। এর পরের কয়েকদিন ওর আচরণ আরো অস্বাভাবিক হয়ে গেল। মাঝরাতে এ ঘর ও ঘর ঘোরাঘুরি করে। আমি ঘুমালে লুকিয়ে লুকিয়ে আমার পেটে কান পেতে কিছু শুনতে চায়। মাঝে মাঝে ফোনে কারোর সাথে কথা বলে। 2-3 দিন আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি নিচে কালো জামা পরা লোকজনকে হাঁটাহাঁটি করতে দেখেছো? আবির এরপর আমার জন্য কিছু ওষুধ নিয়ে এলো, যেগুলো ডাক্তার প্রেসক্রাইব করেনি। বললো ওষুধগুলো খেতে, বাচ্চার জন্য নাকি ভালো। আমি খেলাম না ওষুধগুলো। আমার কেমন ভয় হতে লাগলো আবিরকে। নায়লা অবশ্য বললো এগুলো আবিরের নাটক, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আবির নাটক করছে।
একদিন দুপুরে ঘুম ভাঙলো আমার। ভর দুপুর ঘরে কেউ থাকার কথা নয়, অথচ দেখলাম আবির দাঁড়িয়ে আছে, হাতে একটা ছুরি। আমি প্রচন্ড ভয় আর আতঙ্ক নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে অফিস থেকে? তোমার হাতে ছুরি কেন? আবির কিছু বলল না, ছুরিটা শোকেসের উপর রেখে চুপচাপ বসার ঘরে চলে গেল। সেদিনই আমি মায়ের বাসায় চলে গেলাম। আবিরের সাথে থাকতে ভয় করছিল আমার। মায়ের বাসায় ছিলাম দুদিন একবারের জন্য আবির আমাকে ফোন করেনি। আমার খুব খারাপ লাগছিল আবিরের জন্য। কি করছে ও? একা একা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে তো? খারাপ লাগার সাথে এলো অভিমান। ও এরকম কেন? আমি ওর জন্য এত কষ্ট পাচ্ছি, আমার কথা একবারও কি মনে পড়ে না ওর? নাকি নাইলার কথাটাই সত্যি? সত্যি অন্য কারো মধ্যে আমাকে খুঁজে নিয়েছে সে। আমি আবিরকে ফোন দিলাম, আবির ফোন ধরলো না। সারাটা সন্ধ্যা কেটে গেল, আমি একটা ফোন কলের আশায় বসে রইলাম। আবির ব্যস্ত, তাই আমার ফোন দেখেনি। ও ফোন দিবে, একটু পরেই ফোন দিবে, কাজটুকু শেষ হলেই ঠিক ফোন দিবে। আবিরের ফোন এলো না।